শোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা জীবনে কি পাবো না ভুলে দিতে ভাবো না জীবনে কি পাবো না ভুলে দিতে ভাবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা কি এই ছোট লোকগুলোর সামনে আজ তুই আমাকে যেভাবে অপমান করলি আমি ওতে আপনি বাবাকে বলে এই ছোট লোকগুলোকে তোকে আর তোর এই ডাক্তার বন্ধুকে আমি টাইট করে দেব টাইট তবেই আমার নাম লোপামুদ্রা। যা 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 তাহলে তোরাই যাই হয়ে যাবি কুমির দাদা এবার তোমরা ছাপান গান শুরু করে দাও ছাপান। হ্যাঁ বলেন চল আমরা ততক্ষণ ওই বিশুর বাবাকে আরেকবার দেখে আসি তোমরা ততক্ষণ জাপান গান শুরু করে দাও জাপান গান। ঠিক আছে এই কে কোথায় আছে তাড়াতাড়ি ছুটি আয় আমরা এক্ষুনি শুরু করে দেবো মা মনসার ছাপান গান। এই শুরু কর মা মনসা দেখছি বটে এ তো একদম ছুতালি পড়া দেখতে ওরে লগন তুই এখান থেকে পালিয়ে যা লগন কি লগন উঠা লগন ওই তো আমার লগন লগন কে কে আপনি বলছো তুমি আমাকে চিনতে পারছো না কুবের দাদা তোরা আমাকে চিনতে পারবি নাই কিন্তু আমি যখন কুবের দাদাকে চিনেছি কুবের দাদা আমাকে ঠিক চিনতে পেরেছে লাই লাই লগন লাই আমি নেম সাহেব
22 বছর আগে ওই হরেন সামন্ত তাকে গুলি করে মেরে দিয়েছে। ওরে বাবা, আমার লগনের নাম বলছে। আরে লগন, তুই চলে আয়। লগন, তুই আমাদের সঙ্গে চলে আয়। আমার দাদুকে এই গ্রামের বাড়িতে নিয়ে এসেছে। চলো আমি তো কোথায় বউ ও ধোকা তো পড়াতে পড়ে গেছে। আমার ক্ষমায় পড়ে গেছে। লগন লগন তো আমার ভালোবাসা। লগন আমাকে তুই দেন। আয় লগন আমার আত্মসম্মান আমি কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। নিভিয়া যদি সত্যি জাতিশ্বরী হয়, এলাকায় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে আমি পৌড়ি পড়ে ছড়িয়ে দেবো আমার বুদ্ধির জাল। দুরাদ আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। ওরে ওরে গালে হাত দিয়েছে কি ভাবছি, তুই তার কি বুঝবি? ওরে ভাই হলে কি হবে, তুই তো বাবা। কি বললি? ওরে ওরে তোর বিবেক আছে? হ্যাঁ ঠিক আছে ওর বিবেকে নিয়ে আমাকে একটু খেলা করতে হবে। আর সেই খেলার মাধ্যমে নিভিয়ার সমস্ত ব্যাপারটা আমি জেনে নিতে পারবো। ওই বোমাকে পাঠিয়ে দেবো আজ জগদীশ ভট্টাচার্যের বাড়ি। তারপর আমি কৌশলে জেনে নেবো ওই জগদীশ ভট্টাচার্যের রহস্যের ডোবায় আছে কতখানি জল। হ্যাঁ ভাইটার সঙ্গে আমাকে একটু অভিনয় করতে হবে। ও ভাই নগেন ভাই, ওরে আমাকে একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ তোকে আজই চলে যেতে হবে ওই জগদীশ ভট্টাচার্যের বাড়ি। হ্যাঁ বুড়ো মাস্টার সেই জগদীশ ভট্টাচার্যের বাড়ি, সেখানে জেনে আসতে হবে 22 বছর আগে মরে যাওয়া সোহালি আর বর্তমানে নিভিয়ার সঙ্গে তার কতখানি মিল। শুধু তাই নয় ভাই, তার একটা ফটো তুলে আনতে হবে। বল ভাই, তুই পারবি ভাই? নিভিয়ার মুখস্থ আমাকে খুলতেই হবে। এই গায়ের গণ্যমান্য ব্যক্তি থেকে আমাকে জানতে হবে নিভিয়া যদি জাতিশ্বরী হয় তাহলে কে তাকে নিয়ে এসেছে এই পলাশডাঙ্গা গায়ে? শয়তান সুরেন্দ্র দত্তর। ও তুমি? আমি জগদীশ ভট্টাচার্যের ছোট নাতি, আমার নাম সীমন্ত। ও তাহলে দিগন্ত ভট্টাচার্যের ভাই তুমি? হ্যাঁ কাকা। তার মানে ওরে বাবা, তোমার বাবার সঙ্গে যে আমার ভালো বন্ধুত্ব আছে, তাহলে এই খবরটাও রাখো তুমি। শুধু সেই খবরই রাখি না কাকা, এই অঞ্চলের বিশিষ্ট যোদ্ধার এবং ব্যবসায়ী হিসাবে আপনাকে আমি শ্রদ্ধাও করি। তার মানে কি বলতে চাইছো তুমি? এই পলাশডাঙ্গা গ্রাম থেকে চালাবার জন্য শক্ত হাতে বলগা ধরুন, বলগা। কি দারুণ! এই শোনো না, ওই শুভেন্দু ডাক্তার তো তোমার দাদার বন্ধু। দাদার বন্ধু বলেই তো সে আমার শত্রু। সে যেমন আপনাদের শত্রু তেমনি আমারও শত্রু। আমাদের ক্ষতি করার জন্য আমার দাদার ভাবি স্ত্রী অভিনেত্রী নিভিয়াকে সেই গ্রামের 22 বছর আগে মারা যাওয়া সোদালির জাতিশ্বরী বানিয়ে এখানে নিয়ে এসেছে। শোনো তুমি, আপনারও কথা পরে শুনবো কাকা। মন্তু, আরে আমার একটা কথা শুনুন। বলো। যেমন করে হোক, যেভাবে হোক, ওই শয়তান শুভেন্দু ডাক্তারকে সাইড করে দিন। তাই না হলে সেই শয়তান শুভেন্দু ডাক্তার আপনার পজিশন থেকে আপনাকে আউট করে দেবে। জীবন্ত কথাটা মনে রাখবে। Understand?
নিভিয়ার মুখস্থ আমাকে খুলতেই হবে, কিন্তু তার আগে আমি জানতে হবে এ গায়ের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে এই পাউড়ি পাড়ায় ছড়িয়ে দেবো আমার বুদ্ধির জাল। নিভিয়া নিভিয়া, ওরে কি দারুণ কি দারুণ! শুভেন্দু ডাক্তার, শুভেন্দু ডাক্তারকে টাইট করে দিতেই হবে, কিন্তু কি করে? ওরে আমার একমাত্র মেয়ে ওই লোকাকে তার পিছনে লেলিয়ে দেবো। কি হলো? শুভেন্দু ডাক্তার কিন্তু বেজায় চালু। এই শোনো গলাই, ওই চালু ডাক্তারে শুভেন্দুকে আমার কাছে নিয়ে আসতে হবে। বলে আনবো বাবু, যোগীকে আনতে গেলে যেমন যোগিনীর প্রয়োজন, তেমনি ডাক্তারকে আনতে গেলে রুগিনীর প্রয়োজন। আগে হ্যাঁ বাবু। ওরে সেই রুগিনী আমার বাড়িতেই আছে। কে? ওরে শালা কোথায়? সেই রুগিনী হলো আমার মেয়ে লোপা। ওই শুভেন্দু ডাক্তারকে গিয়ে বলবি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, শিগগির একবার আমার বাবুর বাড়িতে চলুন। এই কারণটা কি? ও আমি ঠিক বুঝিয়ে এই কি বুঝিয়ে বলবি? তু চিঠি পড়ি হে মস্ত মস্ত, চিঠি পড়ি হে মস্ত, ওরে বাবা, চিঠি পড়ি হে মস্ত মস্ত, আচ্ছা আচ্ছা। পড়ি হে মস্ত। বাবা এই, চুপ 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 চুপ, একদম কোনো কথা বলিস না, তোর জ্বর হয়েছে। তার মানে? আরে শুভেন্দু ডাক্তার এখনই তোকে দেখতে আসছে। ও বুঝেছি বাবা, আমি সব বুঝতে এই কি পেরেছি। বুঝেছিস? সেই শুভ ডাক্তার কি অশুভ পথে চালিয়ে দেবো, তাই তো? হ্যাঁ বুঝবি তো মা, বুঝবি তো, তুই তো আমার একমাত্র মেয়ে, তাই আমি বলার আগে তুই সব কিছু বুঝে ও নিয়েছিস। বাবা, তোমার মেয়ে হয়ে এইটুকু বুঝবে না তা কি করে হয়? তুমি নিশ্চিন্ত হয়ে চলে যাও বাবা, আর একটু পরে এসে দেখবি শুভস্য শীঘ্রম হয়ে গেছে। দেখিস মা, অশুভস্য কালও যেন হর নাম করে ফেলিস না যেন। আমি তাহলে আসি মা, তোর জ্বর হয়েছে, তুই এখানে শুয়ে পড়, বুঝলি তো মা? নিভিয়া, নিভিয়াকে নিয়ে ওদের চাহকি এবার আমি বার করে দেব, তবেই আমার নাম অরিনে সামন্ত। বাহ বাহ বাহ, চমৎকার বাবা, আমার স্বপ্নের শোভাটা কি আর একটু বাড়িয়ে দিয়ে গেল। আর এটাই তো আমি মনে মনে চেয়েছিলাম, কি নাইস দেখতে ছেলেটাকে। আরে বাবা, ওই রকম ছেলেদের সঙ্গে তো মেয়েদের প্রেম করতে ইচ্ছা করে। ও নো 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 নো, আমার বাবা আমাকে যে কথাগুলো বলে গেল সেই কথাগুলো আমাকে এখন অক্ষর অক্ষর পালন করতে হবে। এখন আমি কি হয়েছে তোমার? কে? আমি ডাক্তার শুভেন্দু। একটু আগে গদাই আমার চেম্বারে গিয়ে বললো দিদিমণির খুব অসুখ করেছে, তাই আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। কি কষ্ট। কষ্ট? তো কষ্ট কোথায় হচ্ছে শুনি? বাবা, তুমি তো ডাক্তার, শুনেছি বিষয় বাবাকে তুমি সুস্থ করে তুলেছো, আর আমার রোগটা ধরতে পারছো না। ও ঠিক আছে, কই দেখি। কই জ্বর নেই তো? তাহলে চোখ দুটো দেখো। চোখ তো পরিষ্কার। তাহলে তাহলে এত কষ্ট হচ্ছে কেন তা ডাক্তার? কষ্টটা কোথায় হচ্ছে সেটা বলবে তো? হ্যাঁ বলো, কোথায় বলো, কোথায় কষ্ট হচ্ছে? কোথায়? আমার কষ্ট হচ্ছে এইখানে। কি হলো ডাক্তার, চলে যাচ্ছ কেন? আমার এই সুন্দর শরীরটা খুঁজে তুমি বুঝি কোথাও রোগ খুঁজে পেলে না? কি করে পাবো? কারণ রোগটা তো তোমার শরীরের নয়, রোগটা তোমার মনের। বাদ দিয়ে তো শরীর থাকে বলো। হয় হয়, সরীসৃপের শরীর থাকে কিন্তু মন থাকে না। মন আরে থাকে থাকে, মন সবাইকার থাকে, শুধু মন নেই তোমার। চিট বাবার বেবিচারে কনক্রিট তুমি। মানুষকে ভালোবাসার পক্ষে ডেফিনিট তুমি আনফিট। তাই ভালোবাসার চেয়ে তোমার মনে আছে মানুষকে ঠকবার গুণ তো। এই ভালোবাসা তোমাকে দিতে যায়, যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে দিতে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
চমৎকার, কি সুন্দর তোমার কণ্ঠস্বর। তোমার গান শুনে আজ আমারও হৃদয়ে ডেকে উঠেছে ভালোবাসার কোকিল কুহু কুহু। তাই তো তোমাকে আমি আদর করে বলছি, তুমি আমার প্রিয়া, তুমি আমার হিয়া, তুমি আমার এই হৃদয়ের স্পন্দন। তাই তো তোমার গায়ে ফুটু ছিটে বলছি, তুমি এত নীচ। ছি ছি ছি। তুমি আমাকে তো দুবার অপমান করে চলে গেলে, তোমাকে আমি দেখে নেব। বল তুই কত দূর এগুলি মা? শুধু লোফা দিয়েছি বাবা, খেচে গাথিনি। করতেই হবে রে মা, তোকে করতেই হবে, কারণ তুই তোমার মাছ ধরা ছিবে খাঁচা বসি। আরে খেঁচি মেরে মাছটাকে তোর ডাঙায় তুলতেই হবে। তার আগে নিভিয়া সম্পর্কে আমি এই পাড়ায় এমন গুজব ছড়াবো যে গুজবের ঠেলায় আমার চির শত্রু ওই জগদীশ ভট্টাচার্যের বাড়ির লোক একেবারে পাগল হয়ে যাবে, একেবারে পাগল। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। সত্যি তো, এতগুলো গ্রামের লোকের কথা আমি অবিশ্বাস করি কি করে? নিবিয়া সেদিন বাউরি পাড়ায় গিয়ে লগনের নাম ধরে ডেকেছে, কুবের রোজাকে চিনতে পেরেছে। এটা কি করে সম্ভব? এখানে আসার পর বেশ কিছুদিন মেয়েটা আমার ভালো ছিল, তারপর বাউরি পাড়ায় ঘটনা ঘটার পর থেকে আমার নিবিয়া কেমন হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, কারোর সঙ্গে কথা বলছে না, নিস্তেজ হয়ে গেছে, আর আপনে মনে কি সব গান গাইছে। বাছা পেড়ে সড়লিব লিব কানের ঝুমকা দুল, আর পাইলিব রূপ তোরা রিমঝুম, আর লিব নাকির ফুল পাছা পেরে সড়লিব। কোথায় পেলি? কোন ভেটে পড়া মেয়ে তুই? তোর মুখে গ্রাম্য ভাষা আসে কি করে? আমি জানি না মা, আমি জানি না। জানিস না যদি তো সেদিন বাউরি পাড়ায় গিয়ে ঘটনা ঘটিয়ে কেন? আমি বলতে পারবো না মা। আমরা জিজ্ঞেস করে বলতে পারবি না? অথচ সেদিন তুই লগনকে চিনতে পেরেছিলি মনসাতলা। গ্রামের লোকেরা তাহলে যা বলছে সেটাই কি সত্যি? সত্যি কি তোকে সোদালির ভূতে পেয়েছে? এই উত্তর দে বলছি, উত্তর দে। কি উত্তর দেবো মা? সেই ছোটবেলা থেকে আমার মাঝে মাঝে এরকম মনে হতো, শুধু ভয়ে একথা আমি কাউকে বলতে পারিনি। তুই মিথ্যে কথা বলছিস। না মা না, আমি মিথ্যে কথা বলতে শিখিনি। সেই 8 বছর বয়স থেকে দাদু আমার জীবন থেকে সব মিথ্যেগুলো একটু একটু করে মুছে দিয়েছে। তোমার মতো মমতা বই মায়ের আঁচল আমি বড় হয়েছে। সীমান্তর কথা শুনে বাবা আমাকে ভুল বুঝছে ঠিকই, কিন্তু এখানে আসার আগ পর্যন্ত আমি তার কম তাহলে সেই আশীর্বাদের দিন থেকে শুরু হয়েছে আজ তোর এই অদ্ভুত আচরণ বাড়ির সবাইকে পাগল করে দিচ্ছে কেন? আমি জানি না মা, জানি না। শুধু আমার মাঝে মাঝে মনে হয় এই পলাশ ডাঙার পথ ঘাট আমার যারা বহুদিনের চেনা। বাবার বন্ধু হরেশ সামন্ত নামটা যেন আমার কতদিনের শোনা। কি বললি? কি জোরে ভেসে বেড়াচ্ছে মা, পলাশ ফুল, বাউরিদের গানের সুর, লগন নামটা যেন আমার ভীষণ ভীষণ পরিচিত মা, ভীষণ পরিচিত। ওরে মা নিবিয়া, ওসব কথা বাদ দে মা, ওসব কথা বাদ দে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা দাদুকে যে ভজনে গানটা কে শোনাতিস সেটা একবার গান না মা। গান? হ্যাঁ, ভজন গান। তোর মনে পড়ছে না? আও কৃষ্ণ কানহাইয়া, आओ कृष्ण कन्हैया, आओ आओ कृष्ण कन्हैया, श्यामी तेरे वंशी शिरधरु नामनो, श्यामी तेरे वंशी शिरधरु नाम
শোনো মা, ও মা যেও না, শোনো মা যেও না, আমার কথাটা একটা বার শুনে যাও মা। মা গো, এইভাবে আমাকে তিল তিল করে না মেরে একেবারে শেষ করে দিলে না কেন? আমার এই অদ্ভুত জীবনের টানা পড়ে নিয়ে আমি যে আর পাচ্ছি না, আমি যে আর না না, আর আমি কাঁদবো না, না না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? আমাকে আমাকে পূর্বজন্মের সব স্মৃতি ভুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে সুস্থ স্বাভাবিক হতে হবে, তা না হলে দাদুর স্নেহ, মায়ের মমতা আর দিগন্তের ভালোবাসা থেকে যে আমি বঞ্চিত হব। হ্যাঁ হ্যাঁ, ওই সৌভাগ্য কথাগুলো আমাকে ভুলতে হবে। ইয়েস, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। যা 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 ভুলে যা হৃদয়ে যত কথা, মন তারে ভুলে যা। যা 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 ভুলে যা হৃদয়ে যত নিভিয়া কনভেন্টে পড়া মেয়ে, আমি ওই সব গান গাইবো? নো, এক্ষুনি দিগন্তের কাছে যাবো, দিগন্তকে জড়িয়ে ধরে আমি গাইবো। এই শরীরে রে আরে তাডে তাডে সাডে বাজে, মনের দরজা খুলে তুমি ঢুকবে কি? টুকটাক সুর ঝরে বারে 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 বারে, এই শরীরে আরে তারে তারে সে তার বাজে, মনের দরজা খুলে তুমি ঢুকবে কি? টুকটাক সুর ঝরে বারে 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 বারে। কি সত্যি সত্যি পাগল হয়ে যাবে? নায়িকার কান্না দেখে নায়কের কষ্ট। শোন দাদা, নিভিয়া নিজে পাগল হবে না, পাগল হবো আমরা। আমরা ইউ আর রাইট সীমান্ত, ইউ আর রাইট, তুই একদম ঠিক কথাই বলেছিস। বাবা, বাবা তোমার ছোট ছেলেকে কোন ইউনিভার্সিটিতে পড়িয়ে জাদুবিদ্যায় পারদর্শী করে তুলেছো সেটা তোমাকে আগে বলনি? তুই লেখক বলে বড় বড় কথা শুনিয়ে নিভিয়ার কথাটা চাপা দিতে চাইবি না। নিভিয়ার ঘটনাটাকে আমি চাপা দিতে চাইনি, আসলে তাকে অন্যভাবে মাপা হচ্ছে বলে তোমরা আমার কথাটা বুঝতে চাইছো না। বেশি জ্ঞান দিস না। অজ্ঞানকে জ্ঞান দেওয়ার মতো মূর্খ আমি নই। আচ্ছা মূর্খ, তোর মধ্যে যদি ন্যূনতম বুদ্ধি জ্ঞান থাকতো তাহলে অ্যাবনর্মাল ক্যারেক্টারের মেয়েটাকে তোর লাইফ থেকে অনেক আগে আউট করে দিতিস। বাবা, বাবা দাদুর কুড়িয়ে পাওয়া এক বিন্দু স্নেহ মায়া মমতার মতো নিভিয়াকে আমি হারিয়ে ফেলতে পারছি না। হারাতে না পারিস তাড়িয়ে দে। মায়ের আশীর্বাদকে তুই অভিশাপে রূপান্তরিত করতে চাস? ওসব আশীর্বাদ ফাশীর্বাদ আমি মানি না, এই সোজা কথাটা তোকে সব জানিয়ে দিলাম। সাবাস সাবাস বাবা সাবাস, তোমার দুটো পায়ের ধুলো দু হাতে তুলে নিয়ে আমি চিৎকার করে বলছি সাবাস বাবা সাবাস। আমার দাদু আর মা তোর জীবনে নিভিয়াকে বানিয়ে দিয়েছে তুরুপের তাস। কর্তব্য কেমন করে জন্মায় তোরা কি জানিস তার ইতিহাস? ওসব ইতিহাস আমি মানি না। ওই মেয়েটাকে তোকে মত দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে হবে। আর যে বলো না বাবা, আমি আত্মহত্যা করবো কবে? শোন দাদা, ওই মেয়েটা মনে করছিস বিয়ের পর তোর সুখের ঠিকানা দেবে? ভালোবাসা সুখের ঠিকানা না দিলেও চলার মতো শান্তির পথ সে দেখায়। নিবিয়ে অশান্তির প্রতিমূর্তি, হয় তাকে ভূতে পেয়েছে নইলে লগনের যৌবন তাকে মুগ্ধ করে দিয়েছে। বাবা
বাবা আমি কি তোমাদের কাছে দুগ্ধ পোষ্য শিশু? তুই শিশু নোস, শিশু নোস। তুই নিজের মৃত্যু নিজেই বইছিস, যেমন বয়েছিল যিশু। ঠিক ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুই একটা বন্য পশু। কি বললি? আমারই সামনে দাঁড়িয়ে আমারই প্রিয় পুত্রকে তুই পশু বললি? পশু বললি? নিবিয়ার ভালোবাসার রেডিমেড প্রেমিক। শোন দাদা, তুই সেদিন আমাকে যে চোটটা মেরেছিলি, আর সেই চোটটা বাবা তোকে ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিল। সেই ভূতে পাওয়া কিংবা পূর্বজন্মের কথা মনে পড়া, শয়তানের নিবিয়ার সঙ্গে তোর বিয়েটা হবে না, কিছুতেই না। বাবা সীমান্তর কথা তুমি বিশ্বাস করো না, গ্রামের লোকের কথা বিশ্বাস করে আমার জীবন থেকে আমার ভালোবাসার পরশ মণিটাকে তুমি কেড়ে নিও না বাবা। আমার বিশ্বাস নিবিয়া সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে উঠবে? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি আমার ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে তুলবো। সত্যি যদি দাদুর কথা মতো তার পূর্বজন্মের কথা মনে পড়ে, আমি আমার শিক্ষা দিয়ে, চেতনা দিয়ে, সমাহিত সাহিত্যের স্নিগ্ধতা দিয়ে আমি তাকে সুস্থ করে তুলবো। কখনো পারবি না, কখনো পারবি না। কারণ সবাই বলছে 22 বছর আগে মরে যাওয়া সোনালী বউয়ের ভূত নিবিয়ার ঘাড়ে চেপে বসেছে। কি অদ্ভুত ধারণা তোমাদের বাবা। তুমিও কি তাহলে ওই পূর্বজন্মের কথা বলতে চাইছো বাবা? কি বলতে চাইছিস তুই? বাবা আমি তোমার বড় ছেলে। মায়ের কাছে শুনেছি, দাদুর কাছে শুনেছি, আমার জন্মের পর তুমি নাকি খুব আনন্দ করেছিলে, অনেক কিছু দান করেছিলে। আমি তোমার সেই বড় ছেলে, তোমার প্রথম সন্তান। আমি তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি বাবা। নিবিয়াকে আমায় ভিক্ষা দাও বাবা, নিবিয়াকে আমায় ভিক্ষা। I can't tolerate. এমনি করে যুগে যুগে ভালোবাসাহীন মানুষের পায়ে মাথা ফুটে কাঁদে। তবুও সেই ভালোবাসা আজও বাসা খুঁজে পেল না স্বার্থপর সংসারের শাখা প্রশাখায়। আমি এখনই বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতাম। আমি বলতে পারতাম বাবা আমি সাবালক, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু আমি বলতে কারণ বাবার বুকের উপরে কথা বলা কোন ছেলেরই উচিত নয়, কোন ছেলেরই। নাট্যকার, আরে ও হতভাগা নাট্যকার, সবই যখন জানিস, সংসারের হিসাবটা যখন এমনি করে বসিস, তাহলে বসে বসে কাঁদছিস কেন? ওঠ ওঠ দাদু ভাই, আরে ওঠ। আরে শোন, দিতে যখন এসেছিস তখন দিয়েই যা, পাওয়ার কথা ভাবিস না দাদু ভাই। দাদু আমি বাবার কাছে তো টাকা পয়সা কিছু চাইনি দাদু। আমি শুধু বাবার কাছে চেয়েছিলাম তোমার স্নেহ সিক্ত নিবিয়ার রঙিন ভালোবাসা। দাদু ভাই বাসাটা ভালো করে বেঁধে রাখ, তোর ভালোবাসা ঠিক পেয়ে যাবি দাদু ভাই। কি করে পাবো দাদু? বাবার মুখে শুনলাম গ্রামের সবাই নাকি বলা বলি করছে নিবিয়াকে নাকি সুদালির ভূতে পেয়েছে। আমি আবার তোকে বলছি দিগন্ত, নিবিয়াকে সোদালির ভূতে পাইনি। আমি এই পলাশডাঙ্গা গ্রামে এসে অনেকের মুখে অনেক কথা শুনে নিশ্চিত হয়ে তোকে বলছি, লগন বাবুর স্ত্রী সোদালি মরে গিয়ে নিবিয়া হয়ে জন্মেছে। Yes, my boy, I am correct. তবে তাতে তোর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আমার দর্শন তত্ত্বের সাহায্যে খুব তাড়াতাড়ি নিবিয়াকে সুস্থ করে তুলবো। কিন্তু দাদু, শয়তান হরেন সামন্ত যে ভূতে বাবা কথাটা প্রচার করছে, এর জন্য তুমি তার বিরুদ্ধে কি প্রতিকার করবে? হরেন সামন্ত,
তোকে আমি সহজে ছেড়ে দেবো না। দীর্ঘ 22 বছর পর গ্রামে ফিরেছি বলে তার অনেক কুকাজ করতে অসুবিধা হচ্ছে, তাই নিবিয়াকে সদালির ভূতে পেয়েছে। এই অপপ্রচার দিয়ে আমাদেরকে গ্রাম থেকে তাড়াতে চায়। আমি খুব তাড়াতাড়ি তার বাড়িতে যাব আর তাকে গিয়ে বলবো, হরেন সামন্ত তোর শয়তানির ভূত ছাড়িয়ে দেবে এই দার্শনিক জগদীশ ভট্টাচার্য। দার্শনিক দাদু, হরেন সামন্ত শয়তানের শয়তান। তুই জানিস দিগন্ত, তার একমাত্র যুবতী মেয়েকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। তার মানে তার মেয়ের অসুখের নাম করে আমাকে ডেকে নিয়ে গিয়ে বিকল করে দিতে চেয়েছিল আমার এই চারিত্রিক সম্মান। হরেন সামন্তকে আমি উচিত শিক্ষা দিতে পারতাম যদি সেদিন নিবিয়া মানসিক ভারসাম্য হারিয়ে না ফেলতো। নিবিয়ার কোনো দোষ নেই রে দিগন্ত। এখন আমারও মনে হচ্ছে দাদুর কথাই ঠিক, নিবিয়া সত্যি সত্যি জাতিশ্বরী। তাহলে সেই জাতিশ্বরী মেয়েটাকে নিয়ে আমি এখন কি করব বলতে পারিস শুভেন্দু? কেন? তাকে বিয়ে করে তুই তোর ভালোবাসার ঈশ্বরী করে রাখবি? কি করে সম্ভব? সে কি কোনোদিন তার পূর্ব জন্মের কথা ভুলতে পারবে? পারবে। তার চেতন মনকে প্রবল করে তুলতে পারলেই সে তার অবচেতন মনের কথা ভুলে যাবে। তুই কি করে জানলি? আমি ডাক্তার, আমাকে অনেক কিছুই জানতে হয়। কিন্তু আমি তো এই সমাজে বাস করি, সংসারে বাস করি। এই সমাজ সংসারের অনেক কথাই যে আমাকে শুনতে হয়। ঢেকিকে স্বর্গে গিয়েও ধান ভাঙতে হয়। শুভেন্দু, আরে বন্ধু, তুই কি সাধারণ মানুষ যে সাধারণ লোকের কথায় উঠবি বসবি? তুই হলি লেখক, তুই পড়েছিস শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথকে, আর পড়েছিস শেক্সপিয়ার, ওয়ারন, ওয়ার্ডসওয়ার্থ। এত কিছু পড়েও তুই এখন এই সমাজকে চিনতে শিখিসনি। কিন্তু না, কোনো কিন্তু নয়। আমি এই মাত্র দেখে এলাম নিবিয়া রীতিমতো লজ্জিত হয়ে পড়েছে। সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সুস্থ করে তোলার। বিজ্ঞান কি বলে জানিস? বিজ্ঞান বলে পৃথিবীর সব থেকে কঠিন ব্যাধির সব থেকে বড় ওষুধ হলো এই মন, যাকে বলে উইল ফোর্স। তাই নিবিয়া যেমন উইল ফোর্স নিয়ে এগিয়ে আসছে, তুইও তেমনি তাকে কাছে টেনে নিয়ে তোদের ভালোবাসার নতুন কোর্সটা কমপ্লিট করে নে বন্ধু, কমপ্লিট করে নে। ভালোবাসার নতুন কোর্স আসুক, আসুক নিবিয়া। আজ আমি তাকে ভালোবাসার কোর্স বাই কোর্স শিখিয়ে দেবো। হ্যালো মাই সুইট ডার্লিং, চলো তুমি আমি একসঙ্গে দার্জিলিং ঘুরে আসি। আরে বাবা, ভালো করে চেয়ে দেখো, তোমার নিবিয়া রীতিমতো ফিট। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমার সঙ্গে দুদিন কথা বলিনি বলে তুমি আপসেট হয়ে গেছো। আমি লগন সেজে তোমার সামনে কি বাঁশি বাজাবো? ও নো নো নো, বাসি দরকার নেই। তোমার হাসি আমার কাছে যথেষ্ট। প্লিজ প্লিজ একটু কষ্ট করে দাঁড়াও, আমি এখনই ছুটে গিয়ে এক টাকা পলাশ ফুল এনে দিচ্ছি। পলাশ ফুল। দিগন্ত, তুমি আমায় ভুল বুঝো না দিগন্ত, খুব বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার আমার আমার। তুমি কি বলতে পারো তোমাকে ভালোবেসে আমি কি অপরাধ করে ফেলেছি? তোমার এত রাগ? অনুরাগ আশা করো কি করে? আমার ভালোবাসার বাসাটাকে তুমি বারবার ভেঙে দিয়ে দু পায়ে দুলিশাত করে দিচ্ছে মাটির সঙ্গে। কিন্তু কেন কেন কেন? বিশ্বাস করো, কেন যে এরকম হয় আমি তা বুঝতে পারি না। কিন্তু আমি জানি। কি জানো? আসলে আসলে আমার যেই লগনকে তুমি বেশি ভালোবাসো। না না, তুমি ও কথা বলো না, তুমি ও কথা বলো না, তুমি অন্য কথা বলো। এই নাও, এই ডায়েরি নাও, ডায়েরি নিয়ে লিখতে বসো। আমি তোমার পাশে বসলে তোমার সংসারের বদ্ধ দুয়ার খুলে যাবে। দিগন্ত প্লিজ, আর যাই করো আমার ভালোবাসাকে অসম্মান করো না। আমি খুব খুব ভালোবাসি, তুমি আমার হার্ট। আই লাভ ইউ দিগন্ত, আই লাভ ইউ। আজ থেকে তুমি আমাকে আর ভালোবাসবে না, কিছুতেই না। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনা এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। সাগরটা পারে না, কখনো পারে না, সাগরটা পারে না, কখনো পারে না। মোহনা
তাহলে গ্রামের মতো, ও গ্রামের মতো সবার মতো ও ভাবছে আমাকে সোদালির ভূতে পেয়েছে। শোনো দিগন্ত, আমি নিভিয়া কারো প্রেত আমার উপর ভর করিনি। যে জানোয়ার আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে, আমি একবার সেই জানোয়ারটাকে দেখতে চাই। আমি জানতে চাই কে সেই জানোয়ার, কি নাম তার? সে হচ্ছে আমার দাদা, তার নাম হরেন সামন্ত। হরেন সামন্ত নামটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনি তার ভাই? কিন্তু আমি তো শুনেছি হরেন সামন্তর ভাই নগেন সামন্ত 22 বছর আগে বোবা হয়ে গেছেন, তিনি কথা বলতে পারেন না। তুমি ঠিকই শুনেছো মা, তুমি ঠিকই শুনেছো। দীর্ঘ 22 বছর পর আমার ভাইপো বরেনের সঙ্গে আমি প্রথম কথা বলেছি, আর আজ দ্বিতীয়বার আমি তোমার সঙ্গে কথা বললাম। আমি? হ্যাঁ মা, তুমি আমার নিজের মেয়ের মতো মা। তুমি আমায় সে কথা দাও মা, আমি যে তোমার সঙ্গে কথা বলেছি এই কথা তুমি কাউকে বলবে না। ঠিক আছে, বলবো না। আপনাকে আপনার দাদার সম্পর্কে সমস্ত কথা আমাকে বলতে হবে। বলবেন? বলবো মা, সব বলবো, কিন্তু তার আগে তোমার একটা ছবি আমি তুলে নিতে চাই। কেন ছবি তুলবেন? আমার ছবি নিয়ে আপনি কি করবেন? আপনি আমার ছবি তুলে অন্যায় করেছেন। মাগো, একটা মস্ত বড় অন্যায়কে ধ্বংস করতে একটা ছোট্ট অন্যায় হয় না মা। আশ্চর্য, অমন করে আমার মুখের দিকে চেয়ে কি দেখছেন? মিলিয়ে দেখছি মা, মিলিয়ে দেখছেন? তুমি কতখানি নিবিয়া, কতখানি সুদালি। এই রে তোমার শ্বশুরমশাই আসছে, আমি কিন্তু এখন বোবা। আশ্চর্য। কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই। 22 বছর আগে আমার বন্ধুর ভাই বোবা হয়ে গেছে। হাসিটা ভৌতিক হাসি বলে মনে হচ্ছে না? আমার তো সত্যি মনে হচ্ছে ওকে ভূতে পেয়েছে। নিভিয়াকে ভূতে পায়নি, এই গায়ের সবচেয়ে বড় শয়তান ভূতটাকে নিভিয়াই পেয়েছে। তুমি জানো সে জানোয়ারটা এখন কোথায় আছে, কি করছে? হ্যাঁ, একটু আগে আমি খবর পেলাম ওই শয়তানটা ওই বাউড়ি পাড়ার দিকে গেছে। বাউড়ি পাড়ায়? আমি এবার বেশ বুঝতে পারছি সেই ভূতুড়ে হরেন সামন্ত আর সোদালি বউকে নিয়ে একটা রহস্যের জাল তৈরি হয়ে আছে। আমি সেই রহস্যের জালটাকে টেনে ভালো ভালো দিতে চাই। তাই এই মুহূর্তে আমরা যাব বাউড়ি পাড়ায়। বাউড়ি পাড়া? সেই শয়তান হরেন সামন্ত বাউরি পাড়ায় পা পড়াবে তো তাকে একেবারে জালে খতম করে। নিশ্চয়ই খতম করে দেবো। মাস্টার বাবুরা যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তখন 22 বছর আগে সোদালি বউকে মারার প্রতিশোধ নেবই। সেই শয়তান হরেন সামন্ত সোদালিকে ভূতে পেয়েছে এই কথাটা প্রচার করার জন্য সে আমাদের গায়ে আসছে। সে শালাকে বাউরি করে আসতে তো বললা। ঠিক কথা বলিছে। তবে শয়তানি তোকে মেরে নিয়ে আমি খুলে শুনে না। সেই শয়তান হরেন সামন্ত একাই পা দেবে তো আমি খেপড়া বাঘের মতো তার বুকে ঝাঁপিয়ে পড়বো। কথাটা মনে রাখে। চল কেউ দেখতে আমরা ঘুরে আসি। তুমি আমাকে কেটে ফেলো, তবুও বলবো সেই শয়তানি লিভিয়া ব্যবসায় হয়ে জলম নেয়নি। সেই শয়তানিকে আমার সতীর চুদালির ভূতে ধরেছে। তুই ঠিক বলেছিস বাতাসি, তুই ঠিক কোথায় বলেছিস। তার প্রমাণ এই কুবের জানিয়ে যার চোখে দেখেছে। কি দেখেছে? এক নিঝুম রাতের আধারে একটা কালো বিড়াল তোদের ঘরের বাজারে বসে মিউ মিউ করে ডাকে। ও বিড়ালটার কেউ নয়, সুধালি বউ। তাহলে আর একটা কথা বলি, শোনলে ছাড়ি। সে কালো বিড়ালটা হয় সুধালি বউ, রাতের বেলাতে আসে, কিন্তু দিনের বেলায় সে লগনকে দেখতে আসে বাউরি বাতাস হয়ে। বাউরি বাতাস? আরে হ্যাঁ বাতাসি, বাউরি বাতাস। ও বাতাসটা ওঠে ও সুদানি খুলের জমিন থেকে। ওখান থেকে বাতাসটা পাক খেতে খেতে তোদের ঘরের সামনে যে বেলগাছটা আছে ও বেলগাছটার কাছে এসে বাতাসটা মিলিয়ে যায়। আমার ভয় করছে।
এই কুবের রোজা আছে বলেই ও সারি পেরেকটা তো দায়ের কাছে আসতে পারবে না। এসে গেছে আমাদের পাড়া থেকেই আসছে। মা যশোদার নয়ন তারা তারা দু ভাই এসেছে রে। ওরে মা যশোদার নয়ন তারা তারা দু ভাই এসেছে রে। ওরে মা যশোদার নয়ন তারা তারা দু ভাই এসেছে রে। অমন করে কি দেখছিস? না 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 না, দেখার কিছু নেই। আমি হরিনাম ভক্ত, হরিনাম করতে করতে তোদের পাড়াতেই চলে এলাম। শুনলাম তোদের পাড়াতে নাকি সদালি বইয়ের ভূত আসা যাওয়া করছে। তাই বাবু ভাবলেন আহারে পাড়ার গরিব মানুষগুলো সব ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে আছে। তাই ভাবলাম যাই হরিনাম সংকীর্তন করতে করতে ওদের পাড়া থেকে সোদালি বইয়ের ভূতটাকে আমি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আসি। জয় রাধে, জয় রাধে। আপনি তাই করেন। আমার সতীনের ভূত হয়ে আমার সুখের সংসারটাকে ভেঙে দিতে চাইছে। আমি আপনার মায়ের মনে বাবু, সেই ভূতটাকে এই পলাশ জায়গা থেকে তাড়িয়ে দেন বাবু। ছেড়ে দে ভোর, ছেড়ে দে। ভালো হয়ে গেল নাকি কুবের রোজা? তোরা চুপ কর না কেন? ওনার সাথে আমার একটু কথা বলতে দে। আরে বাতাসি শোন না কেন বাবু, একদম চুপ। বাবুর এখন ভর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হরিনাম সংকীর্তন করতে করতে বাবু আমার মাঝে মাঝে এরকমই হয়। আবার ভর খেয়ে গেলে বাবু যেটা বলবেন সেটাই ভুলে যাবে। মহাজন সত্যি সত্যি তাহলে দেবতা হয়ে গেছে। যাক, ওনার উপরে আমার আর কোনো রাগ নাই। বাবু উনি এখন কোথায় আছে আমি জেনে দেখি। বাবু আপনি এখন কোথায় আছেন? আমি এখন প্রেত লোকে আছি। এখানে আপনি কি দেখছেন? দেখছি যত মানুষ মরেছে তত প্রেত এখানে আছে, কিন্তু একটা প্রেত নেই। সেটা কার প্রেত বাবু? নিভিয়ার প্রেত। আমি ভালো করে জেনে দেখি কোথায় আছে বাবু। শয়তান জগদীশ ভট্টাচার্যের বাড়ি সোদালির প্রেত নিভিয়াকে ভর করে হতভাগী বাতাসি বইয়ের সর্বনাশ করার চেষ্টা করছে। জয় রাধে, জয় রাধে। আস্তে দিস্তা ভোর, আস্তে দিস্তা। সেই শয়তানি নিভিয়াকে তোদের পথে আসতে দিস না। যদি আসে তো আমরা কি করবে বাবু? যদি আসে হারাম যদি নিভিয়ার চুলির মুঠি ধরে এই মাটিতে ফেলে লাথি মারতে মারতে আমার সঙ্গে তোরা সবাই সেই হরিনাম সংকীর্তন কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে
চলে যাব আমি চুপটি করে ওই বামুন পাড়ায় পুকুর পাড়ের ঝোপটির আড়ালে আমি চুপটি করে বসে থাকবো। ওখান থেকে আমার সোদালি বউকে দেখে নেব। আমার সোদালি বউয়ের বোতলি ফেলবেন ছাপ যেদিন আমাদের পাড়ায় এসে আমাকে প্রথম লগন বলে রেখেছিল, সেই দিন আমি বুঝেছিলাম আমার সোদালি বউ লিফিয়া মেম ছাপে জন্ম নিয়েছে। তাই তার 7 দিন পর আমি কাউকে কিছু না জানিয়ে একটা ছপড়া স্কুল কোঠরে লুকিয়ে নিয়ে আমি চুপি চুপি গিয়েছিলাম মাস্টার বাবুর বাগানে। ওরা যায় না প্রাচীন ভারতের দর্শন কি, এ যুগের ছেলে মেয়েরা কি বুদ্ধদেবের জাতক কাহিনী পড়েনি? তারও আগে পুরাণে উল্লেখ আছে ব্রহ্মপুত্র দেবশ্রী নরদের 49 বার জন্ম নেওয়ার কাহিনী। ওরে বাবা, এই মাস্টার বাবু কি কথা বলছে বুঝে? শুধু আমি বলছি না, সবাই বলছে। তারা নাকি বিভিন্ন পত্র পত্রিকায় পড়েছে 10 বছরের মেয়ে অগ্নিশিখা নাকি বলেছে কত জন্মে সে ছিল দেবযানী বণিক। এরকম অনেক কাহিনী আছে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমার সব কথা মনে পড়ে যাচ্ছে মাস্টার বাবু। কি লবণ তুই এখানে? আগে আমি লিফিয়া মেম সাহেবের সঙ্গে টুকুসখানি দেখা করতে না, এভাবে নিবিয়ার সঙ্গে আর দেখা করতে আসবি না। ওরে লগন, তোর সোদালি বউ মরে গিয়ে নিবি হয় জন্মগ্রহণ করলেও আজ আর তার উপর তোর কোনো অধিকার নেই। তাই আমি তোকে বলছি তুই এখান থেকে চলে যা লগন, এখান থেকে চলে যা। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি এখান থেকে চলেই যাচ্ছি বুঝে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কতদিন বাদে আমার মনের আশা পূর্ণ হয়েছে, তাই নিজের হাতে ঠাকুরের ভোগ রান্না করবো বলে জল নিতে এসেছে পুকুর ঘাটে। গ্রামের সবাই আমার লিবিয়াকে ভূতে পেয়েছে বলে কি হবে? আমার দেবতার মতো শ্বশুর তিনি বলেছেন তুমি রাম সীতার ভোগের ব্যবস্থা করো বৌমা, দেখবে লিবিয়ার আর পূর্বজন্মের কথা মনে থাকবে না। ওরে বাবা, বাবুন মাসে গেছে। আগে আমি লগন। লগন? আরে তুই এখানে কি করছিস? বাবার মুখে শুনলাম দুদিন আগে নাকি বাগানে লুকিয়েছিলি। আরে কেন রে, কেন বল না, কেন এসেছিলি? হ্যাঁ বল লগন, ভয় পাস না, নির্ভয় বল বাবা, কেন এসেছিস বল বল বল। আমি এসেছিলাম ওই লিবিয়া মেম সাহেবের সঙ্গে টুকুসখানি দেখা করতে। কি বলি? লিবিয়াকে দেখতে এসেছিস? তাহলে কি তুইও গ্রামের লোকের মতো ভেবেছিস আমার লিবিয়াকে সোদালির ভূতে পেয়েছে? লাই ও কথাটা আমি মানছি লাই বটে। তাহলে কি কথা মানছিস? আমি মানছি সোদালি বউয়ের মতো লিবিয়া মেম সাহেব জরুর লিবিয়া মেম সাহেব হয়ে জন্ম নিয়েছে। তাই লগন কি কথাটা বলে খুব অন্যায় কথা বলেছে বাবু। না, কি অন্যায় আমি জানি না লগন, ঈশ্বর জানি। আমি শুধু তোকে বলছি তুই এইভাবে লুকিয়ে লিবিয়াকে দেখতে আসবি না, কারণ গত জন্মের সোদালির সঙ্গে এই জন্মের লিবিয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে লিবিয়া মেম সাহেবের সঙ্গে আবার টুকুসখানি দেখা হবে না? আমি যেখানে এই কথাটা তাকে বলবে না। আমি দূর থেকে তাকে এক পলক দেখে আমি চলে যাবো। ওরে লগন, নিবিয়া যদি জাতেশ্বরী হয় তাহলে সে এখন বড় ঘরের মেয়ে হয়ে জন্মেছে, দুদিন বাদে আমার ছেলের বউ হবে। তাই তোকে আমি অনুরোধ করছি বাবা, তুই আর এইভাবে নিবিয়াকে দেখতে আসিস না। কথা দে লগন, কথা দে, তুই আমাকে কথা দে আসবি না। বল লগন বল, তুই আসবি না, চুপ করে থাকিস না, বল লগন বল, আসবি না বল। ঠিক আছে বাবুল মা, আমি কথা দিলাম বাবুল মা, আমি কথা দিলাম, আমি আর কোনোদিন আসবো না, আমি কথা দিলাম বাবুল মা, কথা দিলাম। সেদিন আমি বামুন মাকে কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার মন থেকে আমি মেনে নিতে পারি নাই। তাই আমার মনে হচ্ছে আমি ফের ছুটে চলে যাই ওই বামুন পাড়ায়, যেখানে সোদালি বউয়ের মতো লিফিয়া মেম সাহেবকে ওরা আটকে রেখেছে। কিন্তু ওরা যে বলবে তার সাথে আবার কোনো সম্পর্ক নাই, লিফিয়া মেম সাহেব আবার নতুন করে জন্ম নিয়েছে, তাই তো তার সাথে আবার কোনো সম্পর্ক নাই। ভালোবাসার কোনো সম্পর্ক নাই। ভালোবাসা যে কেমন করে হয় সে তো কেউ জানতে পারে নাই। এই পলাশ ফুলের গাছ, তুই বললে কেনে ভালোবাসা কেমন করে হয়? এ আকাশ, তুই বল না কেনে ভালোবাসা কেমন করে হয়? এই বাতাস, তো আমার ডাক্তার ওই সোদালি পাড়া লিফিয়া মেম সাহেবের কান অব্দি নিয়ে জানা কেনে। এই আমি বাসিতে একটা ফু দিলাম বটে।
কে কে বটে? সৌদালে আমি সোদালি, আমি লিবিয়া লয়, আমি সোদালি বউ, সোদালি বউ। লগন, তুই তোর সোদালিকে চিনতে পারছিস লাই? তুই ভাবছিস আমি সোদালি নাকি অন্য কেউ? ঠিক আছে, তুই তোর কাছটা নিয়ে আয়, আমি সিমন পাড়া করি, দু মশলা ঘাস কেটে নিয়ে আসি। তুই চুপ যা লগন, তুই চুপ যা। তুই আমাকে বাদ দিয়ে একা একা ধান কাটার স্বপ্ন দেখছিস? তাই দেখ, তাই দেখ, আমি চলাম ঘাস কাটতে। এ বাবা, এ মেম সাহেব কি কথা বললো বুঝে? 22 বছর আগে যেমন করে আমার সোদালি বউ আমার করে রাগ করিয়ে ঘাস কাটতে যেত, তেমন করে ঘাস কাটার কথা বললো, কাস্তের কথা বললো, ধানের কথা বললো। আচ্ছা, আমি একবার দেখি তো বুঝে সেই গানটা ধরে কিনা। হ্যাঁ, আমি একবার প্রয়োগ করে দেখি। আমিও তোর দিকে পিছন ফিরিয়ে এই পাশিতে একটা ফুল লাগালাম বুঝে। আমি সোদালি বউ, আমি জনর হরণ সাতম্বর তপন্তর বুকের পাথর গুলো একটা হরি ভক্ত হরিণের সমান্তের বুকে ঝাঁপিয়ে পড়তে এসে সোদালি বউয়ের পেট নিভিয়া অজ্ঞান হয়ে গেল। কুসংস্কারের সূত্র ধরে জেগে ওঠা গোটা বাউরি পাড়ার মানুষগুলোকে তুমি ঘুম পড়াই দিয়েছো। ওরাই অশিক্ষিত, লেখাপড়া জানে না। চিরকাল বাবুদের পায়ের তলা থেকে সত্য মিথ্যা যাচাই করার অধিকার ওরা হারিয়ে ফেলেছে। কিন্তু দিগন্ত, শুভেন্দু ডাক্তার বলেন এরা এরা মেনে নিল কেন? মেনে নেয়নি কাকা, মেনে নেয়নি। তবে বাবার শয়তানি বুদ্ধি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমি জেনে নিয়েছি। তাহলে শোন, তোর বাবা মনে হচ্ছে বাউরি পাড়াতে আবার কোনো অন্যায় কাজ করেছে, তাই বৈঠকখানায় তোর বাবা এবং পুলকেশ দা কি যেন গুজর গুজর ফুসর করছে। কি করে? আবার আমাকে দাদার সঙ্গে অভিনয় করে দাদার মনের খবরটা জেনে নিতে হবে।
এই শোন শোন, তোর বাবা আসছে, হ্যাঁ আমি এখন বোবা। হাসি তোমার লজ্জা করে না? যে বাবা আদিবাসী পাড়ায় সর্বনাশ করে এলো তার হয়ে তুমি আনন্দ প্রকাশ করছো? বলছি বেশ করে শয়তান, তোমরা পিশাচ, তোমরা জানোয়ার, তোমরা পিশাচ। হারানোর বাচ্চা, এত সাহস তোর ভাইপো হয়ে কাকাকে অপমান লাথি মেরে আমি তোর মুখ ভেঙে দেবো সুরের বাচ্চা। কি বলছিস? পিসটাতে ভেঙে দিবি? দে দে দে, পিসটাও তোর ভেঙে দে। আর দুই ভাই এক হয়ে গেল, নরক নরকের সঙ্গে মিশে গেল। ওরে লাথি মার, লাথি মার, ক্যাট ক্যাট করে লাথি মেরে ওরে মাগারে ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে। তুমি কাকা নাও, তুমি কাকা নাও, তুমি একটা জানোয়ার, তুমি একটা শয়তান, তুমি একটা পিশাচ। আমি কাকা বলে ডাকবো। ওরে যা 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 যা, তোকে আর কাকা বলে ডাকতে হবে না। আমার লোপা ওকে কাকা বলে ডাকবে কোনো লগে। এই নগে, ওরে ভাই রে আমার, এতদিন আমি তোকে চিনতে পারিনি রে ভাই। ওরে বাইরে বছর আগে তোকে মেরে বোবা করে দিয়ে যে ভুল কাজ আমি করেছিলাম, আজ ভালো ডাক্তার দেখিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই রে ভাই। ওরে ভাই, তুই সেদিন নিভিয়াকে দেখে এসে তার ফটো নিয়ে এসে আমার যে কি উপকারী করেছিস সে কথা আমি ভাবতে পারছি না রে। আয় ভাই আয়, ওরে তুই আমার মুখে এই সারা কথাই সবে আমি ভাইয়ের সঙ্গে দুটো কথা বলছি, তুই আমার সুরটা কেটে দিলি। গরম খাবার এসে গেছে। ওরে ভাই আমার সজন, তুই ভিতরে যা ভাই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে ভাই, অনেক কথা আছে। যা যা ভাই, যা 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 যা। এই গদা, তার টাটকা রান্না গরম গরম খাবারটা কে রে? লগনের দ্বিতীয় পক্ষের বউ বাতাস। বাতাসি, উড়ি 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 উড়ি, দারুণ কি দারুণ। এ গদাই, ওরে সে কোথায় কোথায়? মুরগিটা গলা বাড়িয়ে বটির সামনে দাঁড়িয়ে আছে। ওরে জানোয়ার, তাকে তুই এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। ওরে সাধে কি তোকে গালাগালি করি? ওরে ডাক ডাক, ওরে তাকে ডাক। বাতাসি, জয় রাধে, জয় রাধে। আহা, আমি প্রভাতে উঠিয়া অমুক হেরিনু, দিন যাবে আমার ভালো ভালো। গদা যা যা, ওরে ভিতরে গিয়ে আমার ভাই কে বল যে বাবু পরে আসছে। যাচ্ছি, যা যা। বাতাসি বউ, ও বাতাসি বউ, তা দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে আয়। ওরে সেদিন তোকে সকলের সামনে বোন বলে ডেকেছিলাম, তাছাড়া এটা আমার বাগানে বাড়ি, সামনে বিরাট খড়ের পালা, আর তাছাড়া ঘরের পাশে কেউ নেই। বল বাতাসি বউ, তুই আমাকে কি কথা বলতে ছুটে এসেছিস? ভূতের ব্যাপারটা আমাদের পড়ার সময় মেনে নিয়েছে, কিন্তু আমার স্বামী লগন কিছুতেই মানতে চাইছে না। ওরে তোর স্বামী লগনকে আমি একেবারে শেষ করে দেব। আমার স্বামীর কোনো দোষ নাই। তাহলে দোষটা কার? তার দাদা আর তার বড় লাতনিটা, আর তার সঙ্গে আছে ডাক্তার বাবু। শয়তান, জগদীশ ভট্টাচ, অসুরের বাচ্চা, ওই চুপেন্দ্র ডাক্তারের ব্যবস্থা আমি করেই দেব। কি করে জানিস বাতাসি বাবু? ওরে ওর নাতি দিগন্তের সঙ্গে আমার একমাত্র মেয়ে লোপামুদ্রার বিয়েটা দিয়ে। ও বাতাসি বউ, লগনের জন্যে তোর খুব কষ্ট হয় তাই না? বেজায় কষ্ট বাবু,
হবেই তো তুই তো মেয়ে মানুষ, তার উপরে তোর ভরা যৌবন। তা তুই এক কাজ করিস, আগামী আমাবস্যার দিন আমার এই বাগানে বাড়িতে চলে আসবি। তোর স্বামী লগনকে আমি তোর কাছেই ফিরিয়ে দেব। কি দারুণ, কি দারুণ! তোর শরীরটা কি নরম, কি নরম! গরম হয়ে যাও আমার স্বামীর মাথাটা, আপনাকে কিন্তু ঠান্ডা করে দিতে হবে বাবু। ওরে নৈকস্য কুলিনী ব্রাহ্মণ আমরা, মেয়েদের সম্ভ্রম রক্ষা করা আমার একমাত্রই ধর্ম। শোন না, ওদিন যেন তুই কোনো শরম টরম করবি না, বুঝলি? তোর স্বামী লগনকে আমি তোর কাছেই ফিরিয়ে দেব। আর হারামজাদ ওই দিবি ওকে তাড়ানোর ব্যবস্থা আমি করব। আপনি যদি তাই করেন বাবু, তাই যদি পারেন, তাহলে এই মাথা থেকে ফির এসে আপনাকে জানাই যাবে শত কোটি প্রণাম বাবু, শত কোটি প্রণাম। রে 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 রে, কি দারুণ, কি দারুণ! রে তুই যখন আমাকে প্রণাম করবি, তখন আমার এই বুকের মধ্যে আমার হাফর চালু হয়ে যাবে। ওরে আজই আমি চালু করে দিতাম, কিন্তু আমার বন্ধু পুলকেশ আমার জন্য অপেক্ষা করছে। শোনো মাই ফ্রেন্ড, আর আমি অপেক্ষা করতে পারছি না। তোর কথা মতো আমি এখনই বাড়ি ফিরে যাচ্ছি। ওরে পুলকেশ, ওরে তুই এসে গেছিস? হ্যাঁ, তা শোন না, ওই আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়েটা। আরে তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। তোর মেয়ের সঙ্গে আমার বড় ছেলে দিগন্তের বিয়ে হবে, এটাই ফাইনাল। শোন না, তাহলে কুবেরোজাকে আমি সকালেই তোর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। নো মাই ফ্রেন্ড, পাঠিয়ে দিবি না, পাঠিয়ে দিবি না। তুই সঙ্গে করে নিয়ে যাবি। তারপর ভূত ঝাড়ানো হয়ে গেলে নিবিয়া আর শুভেন্দুকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তারপরে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমরা দুজনে হয়ে যাব বিয়ে। আমি অপেক্ষা করতে পারছি না। শুয়োরের বাচ্চা, জগদীশ ভট্টা, এবার তোমার বুকের পচড়াটা আমি একটা একটা করে ভেঙে দেব। আমার একমাত্র মেয়ে লোপাকে তোমার নাতি ওই দিগন্তর সঙ্গে বিয়েটা দিয়ে তোমার হৃৎপিণ্ড আমি উপড়ে দেব। সুতালি বউ দেখে যা, আমি জমির পাট্টা পেয়ে গেছি, জমির পাট্টা পেয়ে গেছি। যে জমিতে ধান কাটতে গিয়ে 22 বছর আগে তোকে মরতে হয়েছিল, সে জমিটা এখন আমার, জমিটা এখন আমার। যাই, এই খবরটা আমি লিবিয়া সাহেবকে দিয়েছি। না লগন, লিবিয়ার কাছে তুমি যাবে না, কারণ সে তার আগের জন্মের কথা ভুলে গেছে। আগের জন্মের কথা লিবিয়া ভুলতে পারে নাই, তাই যদি ভুলতে পারতো তাহলে সে আমাকে চিনতে পারতো নাই, সে আমাকে ওই লগন বলে ডাকতো নাই, ওই পদ্ম কাপে কাপে জলে গানটা গাইতো নাই। বুঝেছি লগন দা, তোমার কথা আমি সব বুঝেছি। বুঝেছেন যখন, তখন তার কথা আবার বলতে বারণ করছেন কেন? আমি তো তোমাকে সোনালির কথা ভুলতে বলছি লগন। যে সুতালের মুখ দিয়ে লিবিয়াম লোক দিয়ে সুতালির কথাগুলো বার হচ্ছে, যে লিবিয়াম চাপকে আমি তো সুতালি বউ বলে মেনে নিয়েছি। আমাদের কথা চিন্তা করে তোমাকে ওই সোনালির কথা ভুলতেই হবে। আমি কেমন করে ভুলবো ডাক্তার বাবু? আমি সুতালি বউয়ের কথা কেমন করে বলবো? আমি এত করে ভালোবাসতাম সুতালি বউকে, সেই কথাটা না আমি কাউকে বুঝাতেই পারছি না। আমি বুঝতে পারছি তোমার মনের কথা বাতাসি বৌদি। ডাক্তার বাবু, ওকে আপনি বুঝিয়ে বলুন না ডাক্তার বাবু। আমি আমার ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে ওকে
নতুন করে গড়ে তুলবো। বাতাসি বউ, ঘরে চলো গো, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি খাবে চলো। তো আমাকে এত ভালোবাসে? আমি যে তোমার ভালোবাসা চাই গো, শুধু ভালোবাসা। ডাক্তার বাবু, আপনার কথাগুলো আমি মেনে নিলাম, তাই 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 বাতাসির ভালোবাসার হাত ধরে আবার আমি গায়ে ফিরে যাচ্ছি। আবার আমি জমিনে কাম করবে, পড়বে, নাচবে, গাইবে, বাস্তার তুফান তুলবে। আর তোমার বজনার তালে তালে আমিও নাচা গানা করবে, আর মারান গুরুকে ডেকে ডেকে বলবে। কি বলবে বাতাসি বউ? গড়লে আয় তো हमारे लिए गड़ले गड़ले आए तू हमारे लिए गड़ले तेरा नीर पंखा चल हमारे कथा न भूले तेरा नीर पंखा चल हमारे कथा न भूले বাতাসি বউ, ঘরে চল, ঘরে চল বাতাসি। শয়তান নিভিয়া, শয়তান নিভিয়ার ঘর থেকে কোদালের ভূতটা ছাড়ানো হয়ে গেলেই প্রমাণ হয়ে যাবে যে আমার বুড়ো ভান দাদু আমার বোকা মা কত ভুল পথে চলছিল। ওরা তো হরেন সামন্তকে চেনে না, ললনের পট্টা জমিটা সে মামলা করে কেড়ে নেবে, কারণ হরেন সামন্তের আছে টাকার জোর। টাকার জোরে হরেন সামন্ত এই গায়ের মাটিতে পা রাখতে পারবে না, কারণ গায়ের মানুষরা চিনে গেছে হরেন সামন্ত মানুষ নয়, জানোয়ার। খবরদার, খবরদার, তুমি হরেন কাকার সম্পর্কে একদম বাজে কথা বলবে না। গায়ে যদি ফসকা পড়ে থাকে তাহলে গায়ের চামড়াটা পাল্টায় সীমান্ত। না 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 না, আমি চামড়া পাল্টাবো না, পাল্টাবো তোমার আর দাদুর চরিত্র। তোদের সমস্ত ষড়যন্ত্রের কথা আমরা জানতে পেরেছি বলে মা, আমার মতো একটা বাজে মাকে মা বলে ডাকতে তোর ঘেন্না করছে না? শুধু ঘেন্নাই করছে না মা, তোমার ছোট ছেলে মনে মনে ভাবছে এইরকম একটা ব্যাকডেটেড মায়ের পেটে জন্ম নেওয়াটাই তার ভুল হয়ে গেছে। কিরে ভাই সীমান্ত, আমি ঠিক কথা বলিনি? বাবা বাবা, ভূতে পা মেয়েটার পাল্লাই পরে তুইও দেখছি একেবারে ভূত হয়ে বসে আছিস। ভূত নয় রে, ভূত নয়, একেবারে অদ্ভুত। ও মা, মা বাকি কথাটা তুমিই বলে দাও। হ্যাঁ বলে ফেলো, বলে ফেলো। এমপ্লিফায়ার যখন চালু হয়ে গেছে তখন মাইক্রোফোন তো বাজবেই। তোমার বড় ছেলের শেখানো বাকি কথাগুলো তুমি বলে ফেলো। ওরে হতভাগা, আমার বড় ছেলে শুধু অদ্ভুত নয়, সে তোদের মতো টাকা দেবতাদের কাছে অভূতপূর্ব অচ্যুত। আর কিছু বলবার আছে? আমার আদর্শ বাবার লাউড স্পিকার আছে 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 আছে, তবে সে কথা এখন বলবো না, বলবো তোর নিভিয়ার ভূত ছাড়ানোর পর। হ্যাঁ, ভূত ছাড়ানোর পর। অতঃপর সামাজিক সিদ্ধান্ত, নিভিয়ার ভূত ছাড়াতেই হবে। হাতি, টিকটিকি, শনি, মঙ্গল, সন্তোষী মায়ের বার পালন করা, ভারতবর্ষের সর্বহারাদের বিদ্রোহকে এমনি ভাবে পিছিয়ে পড়তেই হবে। 130 কোটি ভারতবাসীর মাথায় ঝুলছে ভাগ্যের খাড়া, নসিবের ছুরি। সাহিত্য লুকিয়ে থাকে ধুলো ভর্তি আলমারির নিবৃত কোণে। বিজ্ঞান নিয়ন মার্কারি আলোর ছটায় পুজো প্যান্ডেলে হিন্দি গানের তালে তালে বেজে ওঠে मेरे सपनों का ओ राजा, मेरे दिल का पूरा जी कुमार। तेरी
তোমার সঙ্গে আমার বিয়েটা হচ্ছে। তাই নাকি? তা তোমার এই নামটা কি জানো? সে কি দিগন্ত, তুমি আমার নামটাও জানো না? আরে বাবা, আমার নাম তো লোপা। তা যে পুকুরে লোফা দিতে এসেছো সে পুকুরে কিন্তু জল নেই। আরে না না থাক, জল না থাক, পুকুরে মাছ তো আছে। হ্যাঁ, কিন্তু সেই মাছগুলো ভীষণ দামি। ও নো 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 দিগন্ত, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার যৌবনের কেল্লিতে ঢেলে একটু হট করে নেব। ও তুরন্ত সরম ক্লাইম্যাক্স। আরে বাবা, লজ্জা শরম করলে প্রেমের ক্লাইমেট থাকে না। এই দিগন্ত, তুমি ওকে ছুঁয়ে দেখো। আহ কি সুন্দর, এইরকমই তো আমার পছন্দ। এই দিগন্ত, তুমি আমার গা থেকে চন্দন গন্ধ পাচ্ছ না? চন্দন গন্ধ। চন্দন গন্ধ নয় মিস লোপা, চন্দন গন্ধ নয়, তোমার সর্বাঙ্গ থেকে বেরিয়ে আসে খাটা পায়খানার পচা দুর্গন্ধ। মেয়েটা যে কথাটা তুই ওই মুখ দিয়ে বলি, ওই কথা তুই আর একবার বল। শুধু মুখেই বলবো না লোপা, তোর ঘাট ধরে বলছি। আরে চল চল, এত বড় সাহস তোর, তুই আমার ঘাড়ে হাত দিলি। ভূত তো ঘাড়ে চাপে রে শয়তানি, ভারত থেকে কেটে পড়। নিবিয়া, হ্যাঁ তুমি সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে ফেলো। কেন কেন? কারণ কলকাতার রাজপথে জমে থাকা জঞ্জালের চেয়ে হরেন সামন্তর এই জঞ্জালটা অনেক অনেক বেশি দূষিত। রাইট? কি এত তোর সাহস তোর? তুই তোর ওই খাট থেকে ওই সদালের ভূত আমার বাবার কুবের রোজাকে দিয়ে ছাড়াবে, তারপর তোকে আমি দেখে নেব। এই শয়তানি, কোথায় যাচ্ছিস? দেখা তো হয়ে গেছে, এবার সামনে দাঁড়িয়ে বল আর তোর কি বলার আছে। হ্যাঁ হ্যাঁ, তুই একটা কথা মনে রাখিস, খেকি কুকুরের মতো যে মেয়েরা একটার পর একটা পুরুষের পিছনে ঘুরে বেড়ায়, কোনো পুরুষের ভালোবাসা তো দূরের কথা, পুরুষরা তাদের দিকে ফিরেও তাকায় না। একটা কথা মনে রাখিস, পুরুষ শুধু মধু খাওয়ার মৌমাছি নয়, তারা ভালোবাসারও ভোমরা। যা দূরে এখান থেকে, আসুন তোর শয়তান বাবা হরিশ থেকে বলবি, নিভিয়া যেমন আমার ঘাড় ধাক্কা দিয়েছে, তেমনি তোমার শয়তানের ঘড়িতে সে 12টা বাজিয়েই ছাড়বে। তাহলে তুইও শুনে রাখ শয়তানি, আমার বাবাকে দিয়ে তোর ওই খাট থেকে ওই সদালের ভূত ছাড়াবে। সোদালির ভূত সত্যি কি সোদালির ভূত আমার ঘাড়ে চেপে বসেছে? তা কি কখনো হয় না? হতে পারি, কিন্তু আমি তো কনভেন্টে পড়া মেয়ে, আমি তো শহরে মানুষ হয়েছি, কিন্তু গ্রাম্য ভাষাগুলো আমার মুখ থেকে বেরিয়ে আসে কেন? আমি চিৎকার করে বলি, বাজিয়ে যা লবণ, বাজিয়ে যা, তুই তোর বাসিটা বাজিয়ে যা। কেন পরশ পড়লে আমি চমকে উঠি? কেন বাউড়িদের দেখে আমার মন দুর্বল হয়ে যায়? না 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 না, এসব কিছু আমি ভাববো না, এসব কিছু ভাববো না। শুভেন্দু সে তখন থেকে আমাকে কি সুন্দর করে বোঝাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না কেন কেন কেন। কিন্তু বুঝতে তোমাকে হবেই নিবিয়া। কি করে বুঝবো বলো তো শুভেন্দু? তোমার বিজ্ঞান যে আমার কাছে মিথ্যা হয়ে গেছে। শুধু শুভেন্দুর বিজ্ঞানী মিথ্যা হয়ে যায়নি নিবিয়া, আমার ভাববাদী সাহিত্যের আদি দৈবিক ব্যাখ্যাও কোনো হিসাব খুঁজে পেল না। কি করে পাবে? তোরা যে দর্শনকে অস্বীকার করি, ভারতে যে আধ্যাত্ম বোধ কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব মনীষীদের মস্তিষ্ক, সাহিত্যিকরা লিখছেন দেবতারা কি গ্রহান্তরের মানুষ। তোরা সেই ভারত দর্শনকে নতুন করে মূল্যায়ন কর, আমার কথাটা তোরা মেনে নিবিয়া জাতিশ্বরী। তবু আমি বলছি, দর্শন বিজ্ঞান সাহিত্য নিয়ে ভাববার সময় এখন আমাদের নেই। ওই বিষয়ে বিতর্ক পরে হবে, এখন সমাজের মুখ চেয়ে, সংসারের মুখ চেয়ে নিবিয়াকে যে ভূতে পেয়েছে সমাজের এই সিদ্ধান্তকেই মেনে নিতেই হবে। ইয়েস মাই বয়। আর তোকে বলে দিতে ভাই দাদু, আরে পূর্ব জন্মের কথা মনে পড়লেও সংসারে শান্তি রক্ষার জন্য পুরনো দিনের কথা তোর ভুলে যেতে হবে। আমি চেষ্টা করছি দাদু, আমি ভীষণ ভাবে চেষ্টা করছি। হ্যাঁ নিবিয়া, চেষ্টা তোকে করতেই হবে, চেষ্টা করলে কাজ নেই, হয় না। সাধনা করলেই সিদ্ধি লাভ হয়। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ তোকে মনে রাখতে হবে, পুরনো দিনের কথা মনে পড়ে এমন অনেক ছেলে মেয়ে বিয়ে থা করে স্বামী স্ত্রী সন্তান সন্ততিদের নিয়ে সুখে সংসার করছে। হ্যাঁ করে। তাহলে আর কোনো চিন্তা নেই, তুমি সুস্থ হয়ে না উঠলে আমার বাবা চক্রান্ত করে ওই লোপার সঙ্গে যে আমার বিয়ে দিয়ে লোপার সঙ্গে বিয়ে হলে আমার দিগন্তের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমার সংসারটা ছাড় কর। ওরে দিদি ভাই, তুই তো দিগন্তকে ভালোবাসিস, তুই তোর ভালোবাসার অপমৃত্যু সহ্য করতে পারবি? ওদের কথা ভুলে গিয়ে লগন বাতাসিকে নিয়ে সুখে সংসার করছে, তোমার জন্য ওদের সংসার আগুন লাগা, এটাকে তুমি চাও? আমি চাই না কারো সংসারটা ছাড়কার হয়ে যাক, আমি চাই না আমাদের সংসারটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, সেটাও আমি চাই না। তাই তো সমাজের মঙ্গলের জন্য, সংসারের কল্যাণের জন্য, দাদুর নাত বউ, মায়ের বৌমা আর দিগন্ত উপযুক্ত স্ত্রী হওয়ার জন্য আমি তোমাদের সব দাবি, সব কথা মেনে নিলাম। শুভেন্দু খুশি হয়েছে তো? তুমি খুশি হয়েছো? মা, তুমি খুশি হয়েছো?
হাসি খুশি, তাই সকলের সামনে ঘোষণা করছি আগামী তিথিতে দিগন্তের সঙ্গে নিবিয়ার বিয়ে। আদিবাসী পাড়ার সবাই গেছে নিবিয়া দিগন্তের বিয়ের ভোজ খেতে। শুয়োরের বাচ্চারা ভোজ খেয়েছে, এখন গভীর ঘুমে ঘুমাচ্ছে। শুয়োরের বাচ্চা লবণটা ভেবেছিল আমি আর গায়ে ফিরবো না, এই সুযোগে ও পট্টা জমির ধান কিনে নেবে। না তাতেই পারবি না, তার আগে এই মশানের আগুনে গোটা বৌড়ি পাড়া আমি জ্বালিয়ে পুড়ে সরকার করে দেবো। আদিবাসী পাড়ার মানুষ এই আগুনের মধ্যে পুড়ে পড়বে। প্রতিশোধ জগদীশ মাস্টারের চালাকির প্রতিশোধ। এই মশানের আগুনে গোটা বৌড়ি পাড়াটা জ্বলে পুড়ে যাবে। তারপর কিছু মানুষ আতঙ্কে চিৎকার করে আকাশ ফাটিয়ে পড়বে। আগুন লেগেছে, লাউ লাউ করে বাউরি ফাঁড়াটা চলে ছাড়খাড় হয়ে যাচ্ছে। কিন্তু কে এই আগুন লাগাতে পারে? নিশ্চয়ই হরেন সামন্ত। কিন্তু দুদিন আগে তো হরেন সামন্ত গ্রামকে পালিয়ে গেছে। ঠিকই, কিন্তু রয়ে গেছে তার মেয়েটা। ওরে বাবারে, আগুনটা সারা বাউরি পাড়া একেবারে ঘিরে ফেলেছে। তুমি যাও, পাড়ার মাইকের উপর ঝাঁপিয়ে পড়ো। আমি ততক্ষণ চললাম মাস্টার দাদার বাড়ি। বাতাসে তাই যা বাতাসে বাবু, তাই যা। তুই আগুন নেবানোর জন্য ওই বাড়িতে ছুটে যা। আমিও ছুটে চললাম বাউরি পাড়ায় আগুন নেবাতে। চলো খুব একটা দা বেছো, চল কে আগুন নেবাতে হবে। আগুন চল। কি সর্বনাশা আগুন! বুদ্ধি পিসির ঘরটা জ্বলতে জ্বলতে পুড়ে গেল। হে ভগবান, এই সর্বনাশা আগুন তুমি নিভায়ে দাও। আগুন নিভে না। তুমি তাহলে আগুন দিয়েছো? হ্যাঁ, হরাবে যদি বাতাসি বাবু, আমি তোর চালাকির জবাব দিয়েছি। একদম চিৎকার করবি না, তাছাড়া তোর চিৎকার এখন কেউ শুনতে পাবে না। ওরা করে আগুন আগুন বলে চিৎকার করে সেই আগুনে জল ঢালছে। এই সুযোগে তোর জল উপরের আগুন দিয়ে আমার ভিতরের আগুনটা নিভিয়ে না সারি। হারামি যারা লগেন 22 বছর ধরে তাহলে তুই বড় অভিনয় করে এসছিস। তোকে আমি কি করছিস সেটা পরে জানতে হবে। তুমি যাও পাড়ায় গিয়ে সবাইকে খবর দাও। বাড়িতে এই রংপুরের সমস্ত কুকিরদের কথা আমার কাকার সঙ্গে বলবো। কিন্তু দরকার গেলে বরেনকে বরণের কাছে পড়ে যাবি। আগে হরেন সমর্থের সভা থেকে ভাজ, তারপরে যাবি ওই বিদ্যুৎদ্রোহী বরণের কাছে। আমি আসছি। তুমি কোথায়? আমি কাছে দাঁড়িয়ে ঘরপুরা দেখছিলাম। ওই জানোয়ার কিছু আমাকে। এই শয়তানি, একদম চুপ মেরে যাও। আমি চিৎকার করে কোনো লাভ নেই, আজ তোকে মরতেই হবে। না। হ্যাঁ, তোর বাচ্চার লাগানো গুনে আজ তোকে আমি পুড়িয়ে মারবো। নাই বিশু নাই, ও কাম তুই করবি ক্লাই। ও মহাজনের বেটিটাকে তুই ছেড়ে দে বিশু। আমি বলছি তুই ছেড়ে দে। ওরে, ও বড় লোকেরা যেমন ছোটা ছোটা কাম করে আমাদের কাছে ছোটা হয়ে গেছে, তেমনি তুই ছোট লোক হয়ে একটা বড় কাম করে জীবনটাকে বড় করে নে না কেন বিশু? হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি ঠিক কথাই বলছি। যার বাপের লাগানো আগুনে আমার এই হাতটা পুড়ে গেছে, সেই হাত পোড়া কুবের উজার একটা কথা শোন। ওরে, ও কুকুর আমাদের পায়ে কামড়ে দিয়েছে বলে আমরাও কুকুরের পায়ে কামড়ে দেব, তাই কখনো হয় রে। তুমি ঠিক কথাই বলেছো কবিরাজা। এরা খারাপ হতে পারে, তাই বলে আমরা ভালো হব না কেন? যাও গো বড় লোকের মেয়ে, কবিরাজার কথায় আমি শিক্ষা হলো, তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা। কুবের ওঝা,
তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমার কথা পরে হবে দিদিমণি, এখন তুমি এখান থেকে বাড়ি চলে যাও। না না কবিরাজা, আমি কিছুতে এখন বাড়ি যাব না। তবে কোথায় যাবে? ওই থানায়, কবিরাজা। ওই পুলিশ বাবুদের কাছে। তবে তাই যাও দিদিমণি, তাই যাও। আমি জানি ও কুত্তার লেজটা টানাটানি করে যতই সেটা করতে চাও না কেন, সে লেজটা কোনোদিন সেটা হবে না। কবিরাজা, কোনোদিন না, কবিরাজা, কোনোদিন না। কবিরাজা, 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 কুকুরের লেজটা না হলো মানুষের ফুল ভাঙে। আজ যেমন আমার ভেঙে গেছে, আমার শয়তান বাবা হরেন সামন্ত ওই লগনের পাট্টা বাবার জমি ধান কাটতে গেছে। লালা লালা আমাকে আমাকে এই ভোর রাত্রে ওই আলপত্তরে ছুটতে ছুটতে ওই জগদীশ দাদুর বাড়িতে গিয়ে বলতে হবে আপনারা আমার বাবাকে ওই লগনের পাট্টা বাবার জমি ধান কাটতে গেছে। কিছুতেই আপনারা তাকে ক্ষমা করবেন না, কিছুতেই না, কিছুতেই না। বন্দুকের আওয়াজ, অনেক মানুষের কোলাহল। তবে কি পাড়ায় কারো বাড়িতে ডাকাত পড়েছে নাকি? বাসর ঘরে বৌঝিরা, ছেলে মেয়েরা যে যেখানে তারা ঘুমোচ্ছে, তাই তো? দিগন্ত, এই দিগন্ত, দিগন্ত, তুমি শুনতে পাচ্ছ না? আমার মনে হয় এই পাড়ায় কারো বাড়িতে ডাকাত পড়েছে। ওই ওই শোনো, আমার বন্দুকের আওয়াজ। তুমি দাঁড়াও, অনেক মানুষের তুমি দাঁড়াও, আমি দাদুকে ডেকে নিয়ে আসছি। দাদু, কি হয়েছে? কি হয়েছে আমি বুঝতে পারছি না। তুমি অনেক দূর থেকে ভেসে আসছে। অনেক মানুষের আদিবাসী পাড়াটা আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়ে অন্য গ্রাম থেকে মুনিশ নিয়েছে লগনের পাট্টা বাবার জমি ধান কাটতে গেছে। আমি আমার শয়তান বাবা হরেন সামন্ত আমাকে ফুল পথে চালিয়েছিল, আমার ফুল ভেঙে গেছে। তাই এই ভোর রাত্রে আলপত্তরে ছুটতে ছুটতে আপনাদেরকে খবরটা দিতে এসেছি। আমার বাবাই লগনের পাট্টা বাবার জমি ধান কাটতে গেছে। কিছুতে আপনারা তাকে কাটতে দেবেন না, কিছুতেই না, কিছুতেই না। কি ভুল আমি করেছি। হরেন আমার বল্ল বন্ধু হলে কি হবে? ওকে বিশ্বাস করে আমি মহা ভুল করে ফেলেছি। আর ভুল করে আমি আমার বড় ছেলে দিগন্ত, আমার বৌমা নিবিয়া, তার বন্ধু শুভেন্দুর উপরে, এমনকি পাড়া প্রতিবেশীদের উপরেও আমি মহা অত্যাচার করেছি। না, এ মহাপাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তাই আমি আমার বল্ল বন্ধুর নামে থানাতে এফআইআর করতে চললাম। এই এই শুভেন্দু, এই সীমান্ত, তোরা আমার সঙ্গে চল। বাবা, তোকে ভয়ের টাকার সঙ্গে হাত মিলিয়ে ভুল করলাম। এত বড় ক্ষতি তো আমি চাইনি। অন্যের ক্ষমা নেই। মা, মা, বাবা, তুমি আমাকে শাস্তি দাও। মা, তুমি আমাকে শাস্তি দাও। আমি না জেনে না বুঝে অনেক অন্যায় করেছি। সেই ছোট্টবেলা থেকে বাইরে থেকে পড়াশোনা করতে করতে আমি পাইনি তোমাদের স্নেহ, মায়া, মমতা। পেয়েছি শুধু মুঠো মুঠো টাকা, আর সেই টাকার নেশায় আমি পাগল হয়ে গেছি। মা, আমি পাগল হয়ে গেছি। তুমি আমাকে শাস্তি দাও। মা, আমাকে সীমান্ত না, মা কি কখনো তার সন্তানকে শাস্তি দিতে পারে? পারে না বাবা, পারে না। ও সীমান্ত, ছুটে যা, ছুটে গিয়ে তোর গ্রামকে বাঁচা। যাবো ওই শয়তান হরেন সামন্তকে বুঝিয়ে দেবো, গরিব খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার করে সে কিছুতেই রেহাই পাবে না। ক্ষমা করিস দাদা, তুই আমাকে ক্ষমা করিস। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি দাদা, পাপের প্রায়শ্চিত্ত। শয়তান হরেন সামন্ত। বামুন মা, এই বিশুর পায়ে জানোয়ার হরেন সামন্ত গুলি করেছে। দেখেন না কত রক্ত ঝরছে, রক্ত। মা, আমার কলমের সবুজ কালি, নীল কালি এক এক করে লাল হয়ে যাচ্ছে। ওই বিশুর পা থেকে ঝরে পড়া রক্তের মতো লাল। দিগন্ত, ওই শয়তান হরেন সামন্ত আর কোনো ক্ষমা নেই। শয়তান হরেন সামন্ত, আমি আসছি। ক্ষমা নেই, ওই হরেন সামন্তর ক্ষমা নেই। শুভেন্দু, তুই ভীষণ চিকিৎসার ব্যবস্থা কর। দিগন্ত, এই শাসক সূচক হরেন সামন্তর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আমি বাবাকে ডেকে আনছি। আমাকে দাগি দিয়েছে। সবাই চলেন, এই কাজটা হাতে করে নিয়ে ওই সোনালী কুলের জমিতে ধান কাটতে। তুই পারবি না রে বিশু, তুই পারবি না। আমি যাব।
বিহালই, আমি সোনালি বউ। এখান থেকে চিৎকার করে লবণকে বলছি, লগন আমি আসছি। খবরদার বলছি, ভারে লাল থেকে উঠে আয়, তাহলে বন্ধুকে গুলি করে তোমার মরার গুলিগুলো উল্টে দেবো। উঠে আয়, সুরের বাচ্চা উঠে আয়। ছবিটা এখন তোমার নয়। কি বললি লগন? এই লগন, কি বললি তুই? লগন তো ঠিক কথাই বলেছে বাবু। কেন জমিন বানিয়েছে? হ্যাঁ, সরকারের জমিনটা আমার নামে ফাট্টা করে দিয়ে। এই মানি না, ফাট্টা মানি না, সরকার ভরকার মানি না, ও রাজনীতি ভজনীতি আমি মানি না। ফাট্টার বিরুদ্ধে আমি পরে মামলা করবো, তার আগে আমার প্রতিজ্ঞা, ওই জমির ধান তোর কাটতে দেবো না। উঠে আয়, বাচ্চারা। এই বিশুর ভাই যেমন গুলি করেছি, তোদেরকে গুলি করে আমি পাতার গুলি উল্টে দেবো। উঠে আয়, সুরের বাচ্চারা, ধানের ভয়ে কাজটা কেটে উঠে আয়। সোরের বাচ্চারা আমার বন্ধুকের ভয়ে জমি থেকে উঠে গিয়ে ওদিকে গিয়ে গুজুর করছে। নূতন মিডিয়া কাজতে হবে, ওদিকেই ছুটে আসছে। আমি লিভিয়ালই, আমি সোনালি বউ। 22 বরস আগে যাকে তুই কুকুরের মতো গুলি করে মেরেছিলি, আমি সেই সোনালি বউ। তাহলে কি জগতে সমাজটার এই কথাই ঠিক? সোনালি বউ মরে গিয়ে নিভয়ে জন্মেছে, দেখি তো আগের মতো কথা বলে কিনা। এই কাস্তে হাতে তুই কোথায় যাচ্ছিস? ধান কাটতে গো বাবু। তুই যাচ্ছিস ধান কাটতে, রোদে পুড়ে শুকিয়ে যাবি, একেবারে কালো হয়ে যাবি, কালো। আমার স্বামী বলে শুকনা কাঠ জলে ভালো। এই জমি লাল থেকে আমি তোমার মাথার গুলিগুলো উল্টে দেবো। বিশুর ভাই যেমন গুলি করেছিলাম, গুলি করে আমি তোদের গুলিগুলো উল্টে দেবো। এই সুরের বাচ্চারা উঠে আয় বলছি। আমাকে ক্ষমা করো। হয়তো সারা হরেন সামন্ত আমার হাতে গুলি খেয়ে ছটপট করতে করতে জমির আলের উপরে মরে পড়ে গেছে। আর এবারে এই কাজটা দিয়ে আর জন্মের মতো আমি এই জমিতে ধানগুলো সব কেটে নিব। আমি ধানগুলো সব কেটে নিব। না, ও অজ্ঞান হয়নি, ও সাময়িকভাবে ভারসাম্য হারিয়েছে। দিদি ভাই ওঠ, দিদি ভাই ওঠ। আমি প্রমাণ করে দিলাম আত্মার বিনাশ নেই। অতৃপ্ত আত্মা বারবার ফিরে আসে, সব মানুষের মধ্যে প্রবাহিত হয় অতীত আত্মার ঢেউ। তাই সোনালি মরে গিয়ে নিবিয়া হয়ে জন্মগ্রহণ করে তার গত জন্মের প্রতিশোধ দিল। আজ থেকে ও সোনালি থেকে নিবিয়া হয়ে গেল, আর কোনদিনও সোনালির কথা বলবে না। সবাই ওকে নিবিয়া বলেই জানবে। তুমি ঠিক বলেছো দাদু, তুমি ঠিক বলেছো। আর আমি কোনোদিন সোনালি হব না, কারণ গত জন্মে সোনালির প্রতিশোধ আমি নিবিয়া হয়ে এই জন্মে নিয়েছি। আমি একটা জমিদার জোরদার মহাজনকে নিজের হাতে খুন করেছি। এই গরিব বাউরি পাড়ার মানুষগুলোকে সারা জীবনের মতো আমি বাঁচাতে পেরেছি। তাই তো আইনের বিচারে আমার কি সাজা হবে আমি জানি না, তবে ভরসাজ বাড়ির বৌমা হিসাবে আমার উচিত এই মুহূর্তে থানায় সারেন্ডার করতে। বুঝিয়ে বলবো, ওরে তুই চলে গেলে আমরা যে কেউ থাকতে পারবো। দাদু
দাদু তুমি এই কথা বলছো? তুমি না আমার আদর্শ, তুমি না আমার প্রেরণা, তাহলে তুমি এই কথা বলছো কেন দাদু? দাদু গো, জেলে জেলে আমার সাজা খাটার পরে আবার এই হতভাগিনী যে তোমার কাছে ফিরে আসবে, তোমাদের কাছে ফিরে আসবে, আমার যে যাওয়ার জায়গা নেই। বাতাসিকে নিয়ে ভালো আমি তোমার হতভাগিনী মেয়ে, ভুল তুমি যাই করি না কেন, আমি ফিরে আসলে আমাকে মেয়ের মতো আবার কাছে টেনে নিও। না ভাই, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, তুমি বাবা মাকে দেখো, দাদুকে দেখো, তোমার দাদাকে দেখো, ও যে বড় অসহায়। আমি না তোমার নিভিয়া, আমি আবার তোমার কাছে ফিরে আসবো, আবার আমি তোমার কাছে চলেছি আমি একা পথ যা